এনসিপি নেতা নাহিদ ইসলামও বলেছেন কিছু কিছু উপদেষ্টাদের কথা, সার্জিস আলমও বলেছেন কিছু কিছু উপদেষ্টাদের কথা। আপনাদের নেতারা যখন বলছেন বারবারই, তারা তার মানে জানেন যে কোন কোন উপদেষ্টা সেফ এক্সিট চাচ্ছে বা নিতে যাচ্ছে। কারা চাচ্ছে সেফ এক্সিট? যেই সেফ এক্সিটের কথাটা নাহিদ ইসলাম বলেছেন যে কিছু উপদেষ্টাদের মধ্যে সেফ এক্সিটের প্রবণতা দেখা যাচ্ছে বা আলাপ আলোচনা আসছে, আমি ব্যক্তিগতভাবে জানি না যে আসলে কোন কোন উপদেষ্টা সেফ এক্সিট খুঁজছে, বাট এটা ট্রু যে আসলে এই বিষয়গুলো এবং এই ফেসগুলো আসলে জাতির সামনে উন্মোচিত হওয়া দরকার, তারপরে তাদের বিষয়ে জাতি সিদ্ধান্ত নেবে। এবং আরও একটা বিষয় জরুরি, সেটা হচ্ছে যে উপদেষ্টাদের নামে অনেক দুর্নীতি অভিযোগ, অনেক অপকর্মের অভিযোগও অনেক উপদেষ্টার নামে শোনা যাচ্ছে। এটাও সরকারের উচিত যে এই বিষয়গুলোর ব্যাপারে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করছে এটা জাতির কাছে উন্মোচিত করা, এবং সেই বিষয়ে তাহলে সরকার যদি তাদের বিষয়ে কোনো ধরনের কোনো, এটা যদি পুরোটাই বানানো গল্প হয়, তারা যদি একেবারেই ধোয়া তুলসী পাতা হয়, তাহলেও এই বিষয়টা আসলে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যে এটা সরকার, যেমন আজকে রিজওয়ান হাসান বলেছেন যে নামগুলো যেন নাহিদ ইসলাম বলেন, সরকার নামগুলো জানার জন্য চাচ্ছে। মানে সরকার আসলে নামগুলো জানার জন্য চাচ্ছে, এটা তো আসলে সরকার নিজেই জানার কথা। এটা তো আমি বলছি যে যেই নাম আলোচনা যাদের বিষয়ে আসছে এদের নাম জাতির সামনে উন্মোচিত দরকার। আমি আরেকটা ডিফারেন্ট ব্যাপারে বলছি যে যাদের ব্যাপারে অভিযোগ আসছে উপদেষ্টাদের মধ্যে, তাদের প্রশাসনিক এবং আর্থিক এবং অন্যান্য যেই অভিযোগগুলো আসছে, তাদের ব্যাপারেও সরকারের পদক্ষেপটা কি, অবস্থানটা কি? তারা কি শুধুমাত্র এই অবস্থানটা আসলে শুধু শুনবেন এবং তাদের মতো করে চলবেন? এটা তো আসলে হতে পারে না। তো সেই জায়গা থেকে তাদেরও একটা নিরপেক্ষ প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাদের ব্যাপারে অবস্থান আসা উচিত। দ্বিতীয় যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে যে এই সেফ এক্সিটের কথা বলার পরেও আসলে আমরা দেখেছি যে সরকারের মধ্যে অনেকের এই বিষয়টা আসলে গায়ে লাগার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। তো আমরা এটা অনুমান করতে পারি যে আসলে তাদেরকে ইঙ্গিত করছেন কিনা, এবং সেটা আরও একটা ইঙ্গিতের বিষয়। তৃতীয় যে জায়গাটা সেটা হচ্ছে এই সরকারের যেই আমার কাছে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয় সেটা হচ্ছে এই সরকারের মধ্যে স্পিরিটের জায়গাটা এবং সাহসের জায়গাটা, সেই রিস্ক নেওয়ার জায়গাটা আসলে অনেক কম। এখানে অনেকেই মনে করেছেন যে তারা আসবেন, তার আগে যেরকম একটা এনজিওতে জব করেছেন, একটা নির্বাহী প্রধান হিসেবে থেকেছেন, সেভাবে এই বিষয়টা চালাবেন, এরকম হয়তো মনে করছেন। কিন্তু গণঅভ্যুত্থানের রক্তের মধ্য দিয়ে একটা মানুষের এই রাষ্ট্রে একটা আইন প্রতিষ্ঠা করার আকাঙ্ক্ষা, এই রাষ্ট্রের আগামী বিগত দিনের সমস্যাগুলো সমাধান করার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাগুলো তাকে যে কোনো মূল্যে যে সমাধান করতে হবে, সেটার জন্যই যেখানে তিনি এসেছেন, তিনি যে একটা নিয়ম প্রক্রিয়ার চাকরির প্রমোশন হিসেবে এখানে আসেন নাই, এই জিনিসটা আসলে অনেকেই ধরতে ব্যর্থ হচ্ছেন। এবং উপদেষ্টাদের মধ্যে সেই প্রবণতাটাই আমার কাছে মনে হয় যে তাদেরকে নিজেরা চিন্তা করছেন, আচ্ছা আমি যদি একটা বড় স্টেপ নেই বিচারের ক্ষেত্রে, তাহলে একটা গোষ্ঠী আমার উপরে খেপে যায় কিনা, সেইটা আমার ভবিষ্যৎ জীবনে কোনো ধরনের কোনো ইম্প্যাক্ট পড়ে কিনা, এই ধরনের হিসাব নিকাশ কষে আসলে এরা আছেন। কিন্তু গণঅভ্যুত্থান যারা করেছিল তাদের মধ্যে হিসাব নিকাশটা ছিল না, তারা আসলে মৃত্যুকে সামনে নিয়েই কাজ করেছে, যে কারণে তাদের লক্ষ্যটা ছিল খুবই সুস্পষ্ট যে আসলে আমাদের এই ফ্যাসিবাদটাকে বিলুপ্ত করতে হবে। তৃতীয় জায়গাটা যেটা আনিস আলমগীর ভাই বলেছেন, ওইটা খুবই রেসপন্স করা খুব জরুরি। সেটা হচ্ছে তিনি বলেছেন যে আমি এটা মনে করি না যে যাদের বিরুদ্ধে কোনো ধরনের ফৌজদারি অপরাধ নাই এবং যারা কোনো ধরনের কোনো অন্যায় করে নাই, তাদেরকে কোনোভাবেই আসলে একটা ফ্রেমিংয়ের মধ্যে ফেলে তাদেরকে তার ব্যবসা বাণিজ্য সবকিছু গুটিয়ে দেওয়ার যেই কালচার, সেটা আসলে বন্ধ হওয়া উচিত। কিন্তু এটা বলতে গিয়ে আবার যদি আমরা এটা বলি যে খালেদা জিয়ার আইনজীবীরা এবং তার সাথে যারা ছিল তারা তো খুব ভালোভাবেই ছিল, তারা তো আদালত পাড়ায় আসছেন, হ্যাঁ, আওয়ামী লীগের আইনজীবীদের রুম টুম ব্যবহার করেছেন, এই তথ্যগুলো আবার এক ধরনের মিসলিডিং হয়। বিষয়টা হচ্ছে আমাদের দুইটা বিষয়ে সুস্পষ্ট পরিষ্কার একটা ধারণা রাখতে হবে যে এই বর্তমান সরকারের সময় কিংবা 5 আগস্ট পরবর্তীতে যত ধরনের অন্যায় হয়েছে, সবগুলো অন্যায়কে আমাদের প্রত্যক্ষভাবে বলতে হবে এবং সেটার বিরোধিতা করতে হবে। একই সাথে সেই অন্যায় বলতে গিয়ে যে এই অন্যায়টা আগে হয় নাই, এই ধরনের যে ন্যারেটিভ সুকৌশলে প্রদান করা, যে আমরা জানি না যে আসলে খালেদা জিয়ার প্রতি বিচারের নামে কি ধরনের প্রহসন করা হয়েছে, আমরা জানি না যে আইন পাড়ায় কি ধরনের ঘটনা ঘটছে, এগুলো জানি, সেগুলো আমাদের বলতে হবে যে সেই ঘটনাগুলো ঘটছে, এটা আমরা পুনরাবৃত্তি চাই না। কিন্তু এর মানে এই যে খালেদা জিয়ার আইনজীবীরা ভালো ছিল, হ্যাঁ, এবং এই ধরনের যে আলাপ, সেই আলাপটা আসলে খুবই মানে নেগেটিভ। এবং আমাদের ব্যক্তিগত সম্পর্ক কি নষ্ট করে ফেলতে হবে? না, আমি তো কি বললাম, আমি তো ব্যক্তিগত সম্পর্ক নষ্ট করার কথা বলছি না। আপনার পেশাদারিত্ব রাখেন, আমি আমার পেশাদারিত্ব রাখছি। আমি এটাই বলছি যে ব্যক্তিগত সম্পর্ক এখন যেমন নষ্ট করা ঠিক না। আমি সরকারের পক্ষে, আপনি সরকারের বিরুদ্ধে, আমরা লড়তে যাচ্ছি এক জায়গায়, কিন্তু আমরা আমাদের আর্গুমেন্ট পেশ করব, আমরা আমাদের মত। কিন্তু আজকে তৈরি হয়েছে কি, আপনি বিরোধী, এটা আজকে তৈরি হয় নাই, আজকে যেটা তৈরি হচ্ছে সেটাও যেমন নেগেটিভ, আগে এটা ছিল সেটাও নেগেটিভ ছিল।
আমি কেমনে যখন বলেন তো, আপনি খালেদা জিয়ার মামলায় কাকে লড়তে নিষেধ না, না, করেছিল? তারেক পুরো জিয়ার আইন মামলায় পাড়ায় কাকে নিষেধ করেছিল? পুরো আইনপাড়াতে আমরা দেখেছি যে কোনো আইনজীবী যারা আপনাকে যারা এমন কোনো- বিএনপির আপনি- লোকজন গেলে এই যে আপনি BNP এমন কোনো- আপনি কোনো- আমি বলছি একবার স্পষ্ট উদাহরণ সহ বলছি। বিএনপি বড় বড় উকিল ছিল, খোকন ভাই, আমি- আদার্স, তাদের কে নির্যাতিত হয়েছে আদালতে আমি ইয়ে করতে আদালত গিয়ে? পাড়ায় এই যে মনে করেন মাহমুদুর রহমানের মতো লোক ওখানে আঘাতপ্রাপ্ত একদম হয়েছে কবে একটু তাড়াতাড়ি ওটা শেষ তো করতে হবে। আসামি। আপনি নাম সহ বলতে চাচ্ছিলেন, বলুন। আসামি সহ এরকম প্রত্যেকটা জায়গায় আইনজীবীদের ব্যবসা বাণিজ্য আমরা এলাকাতে দেখেছি যে বিএনপির আইনজীবী তার হচ্ছে ব্যবসা বাণিজ্য তিনি চেম্বার বন্ধ দিতে পারেন নাই, এরকম ঘটনা ঘটেছে। তার মানে যে এখন ঘটতে পারবে সেটা আমরা বলছি না, কিন্তু আগে ঘটেন নাই, এইটা সম্পূর্ণ একটা মিথ্যাচার। যেমন দেখেন এই সময় আপনারা তো পরিবর্তন চেয়েছিলেন, নতুন Exactly, বন্দোবস্তের আমি তো কথা আপনার সাথে আপনারা বেশি একমত যে আমরা না, পরিবর্তন একমত চেয়েছি, হয়ে তো সেটা আগে সেটা হয় নাই, যাচ্ছি আমি। সেটা হয় নাই, সেটার জন্য আমরা সমালোচনা করব, কিন্তু আগে ভালো হইছে এইটা তো ভাই, একটা মিথ্যাচার। আগে ভালো হওয়ার কথাটা না, কিন্তু এখন আমি পরিবর্তন দেখেন তো যেমন সবথেকে বেশি আমি আমরা reference চেয়েছি। না দিয়ে কিভাবে যেমন বলবেন আপনি? আনিস আলমগীর ভাইরা হচ্ছে 23 জুলাই বলেছেন গণঅভ্যুত্থানের সরাসরি বিরোধিতা করে যে এই যে, সাধারণ ওই ছাত্রদের পুরনো উপরে প্যাচাল পালা হচ্ছে না? ঘাড়ে সওয়ার হয়েছিল যে এই যে জামাত বিএনপি নারকীয় সন্ত্রাস করেছে এবং শেখ হাসিনাকে তিনি যে আমাদের একদম ইয়ে শেষ তৈরি দিকে করতে চলে বলেছেন, এসেছি। সন্ত্রাস দমন করতে বলেছেন। তারপরও আনিস আলমগীর ভাই কিন্তু আজকে আসছেন, এটাই কিন্তু এই তার মানে কি? আনিস আলমগীর আপনি উত্তরটা চাচ্ছেন একটু আনিস আলমগীর ছোট না করে আসুক? যদি দিতেন, আরে 2 আমি কি মিনিট চাচ্ছি সময় সেটা আছে তো আমাকে আমাদের বলতে দেন, কাছে। আমি না, তো না, বলছি না, তারপরও আপনি আসছে, কি চাচ্ছেন? তারপরও আসছে, তার মানে আপনার তো সাথে তাকে- টকশোতে না আসা? আমি কি আনিস বলছি আলমগীর, আনিস আমরা আলমগীর, একটু আপনি তো আমাকে বলতে দেন। আপনার প্রশ্নটা কি না, শেষ না, না, হয়েছে? আপনি তো যে ব্যক্তি আপনি আমাকে এই আক্রমণে বলতে সময় চলে কথা গেছেন। বলেছেন, আনিস আলমগীর আপনি আপনার ব্যক্তি পক্ষ থেকে আক্রমণ না, উত্তরটা এটা দিন। হচ্ছে অবশ্যই ব্যক্তি আক্রমণ। contextual আলাপ। আপনি ফেসবুকে কি স্ট্যাটাস দিয়েছি, আমি ফেসবুকে সেই স্ট্যাটাস কোন প্রেক্ষিতে দিয়েছি আপনি না জানেন? না কোন প্রেক্ষিতে দিয়েছেন সেদিন সেটা বলেন রাজধানীতে, জাতির কাছে। ওকে আপনি খুব ভালো উদাহরণ তুলেছেন, আমি আমাকে যেটা শেষ করতে দেন। না, আপনি শেষ করবেন না, আমরা আপনি এক যেটা মিনিটের আপনি মধ্যে যেটা একটু শেষ শুনছেন সেটা করবেন। দেখে আনিস আমি আলমগীর, দিয়ে দিই। আমি শেষ করি, তারপর আপনি বলবেন। আপনি আমার মাঝখানে আমাদের একদমই সময় নেই, এক আমি মিনিটের একদমই মধ্যে শেষ আপনি না, করব। একদম আপনার 10-20 এখানে ব্যক্তি সেকেন্ড আক্রমণের জন্য আসি না না। না, ব্যক্তি আক্রমণের বিষয় না, অবশ্যই ব্যক্তি আক্রমণের আপনি বিষয়। পাবলিকলি বলেছেন, এটা ব্যক্তি আক্রমণ কিভাবে হয়? না, আমি পাবলিকলি বলেছি, আমি পাবলিকলি ব্যাখ্যা দিয়েছি, আপনি সেই ব্যাখ্যা দেখেন না কেন? আমরা একদম শেষের দিকে চলে এসেছি, এক মিনিট পাবো, আপনি একটু 10 পাবলিকলি 23 সেকেন্ডে জুলাই শেষ করবেন। বলেছেন যে এই ছাত্র আন্দোলনের উপরে অন্যরা শহর হয়েছে, শেখ হাসিনার এটাকে শক্তভাবে দমন করা উচিত, এই আন্দোলনটাকে সন্ত্রাসী আন্দোলন বলেছেন। কমপ্লিটলি মিথ্যাচার। আপনি এটা তো আছে, এত মিথ্যা কিভাবে বলেন? আপনি প্রকাশ্য বলে আছে। আপনাকে শোনাই। হ্যাঁ, আমি শুনাই, আপনি দেন, আপনি বলেন, আপনি তো লিখেছেন, আমি পড়ে শোনাই। সাধারণ ছাত্রদের ঘাড়ে সওয়ার হয়ে বিগত কয়েকদিন ঢাকায় নারকীয় সন্ত্রাসের মধ্য দিয়ে দেশের সম্পদ নষ্ট করেছে, বিএনপি জামাত প্রমাণ দিয়েছে রাষ্ট্র পরিচালনায়। তো এটা কি বোঝা গেল? সাধারণ ছাত্রদের গাড়ি সর হয় না রাজনৈতিক দল? এটা তো সন্ত্রাসের কথা বলছেন আপনি। সন্ত্রাস সেদিন বিএনপি জামাতকে আপনি সন্ত্রাস বলছেন? নো। সো যে তিনটা জায়গায় সেদিন আক্রমণ হয়েছিল, কোথায় আক্রমণ হয়েছে? রেলওয়ে আক্রমণ হয়েছে, বিটিভি এটা তো আক্রমণ হয়েছে, পরবর্তীতে সড়ক দেখা ভবন গেছে এটা হয়েছে। সরকারের প্ল্যান করা আক্রমণ ছিল সেগুলো। হতে পারে সরকারের আক্রমণ। না, আপনি তো বিএনপি জামাতকে সন্ত্রাসী আক্রমণকারী বলছেন। সেদিন যে আক্রমণ হয়েছে সেটা তো আমরা সরকারের একদম প্ল্যান, আমি শেষ কিভাবে দিকে বলবো? চলে না, এটা তো এসেছি। পরে প্রমাণিত হয়েছে। পরে প্রমাণিত হয়েছে, কিন্তু সেদিন কি প্রমাণ? সেদিন তাহলে আপনি সেদিন 23 তারিখ কি? বিএনপির ঘাড়ে দিচ্ছেন। বিএনপি না, রাজনৈতিক এবং দলগুলোর আমরা ঘাড়ে শেষ দিচ্ছি। সময় আপনি চলে একজন এসেছি। হত্যাকারীকে আনিস আলমগীর, শান্ত, আমরা একটু শান্ত হতে বলছি। আপনি আমরা প্রকাশ্যভাবে আমরা একদমই শেষের দিকে চলে এসেছি, আপনাকে আর সময় দিতে পারছি না। ফয়সাল শান্ত এবং আনিস আলমগীর, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আলোচনা চলতে থাকুক, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আবারও দেখা হবে আগামীকাল রাত 10টায়। আমি